শুনেন শুনেন সুখী জন। সরকারি সহায়তায় হবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। ১৯০৫ নম্বরে যোগাযোগ করুন, কথা বলুন। সরকারের হাত শক্ত করুন, নিজের মতামত শুনেন শুনেন সুখী জন। শুনেন শুনেন সুখী জন। এই রাজ্যের গ্রাম শহরে হবে বিকাশ মিটিং, তারই সাথে জেলায় মেলা শিবির হবে দুদিন। আমাদের সাথে আছেন বিধায়ক মন্ত্রীগণ, আমাদের সাথে আছেন বিধায়ক মন্ত্রীগণ। তাই তো এবার পৌঁছে যাবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। স্বাস্থ্য শিক্ষা কৃষি আর পরিবহন, এসবের সুযোগ সুবিধা পাবেন জনগণ। সবার সাথে আছেন মোদির প্রশাসন, সবার সাথে আছেন মোদির প্রশাসন। এভাবেই পৌঁছে যাবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। শুনেন শুনেন প্রিয় রাজ্যবাসী, শুনেন শুনেন সুখী জন। নকথুগুই সামগাহাম, নকথুগুই সুশাসন। ও মারেশন খাজানি ও বিচিশন। তঙ্কচাং নবরুম চুবা চুবুরুম বুরুম, তঙ্কচাং নবরুম চুবা চুবুরুম বুরুম। হাসতে হাপানিয়া লাগে দি কুথুম করুম। সাচুকু বুকচা পা অ নম্বর গোरोंलायदि tei kok salaidi। হিমাইদি চিনি বিচিশন, হিমাইদি মানিকে চিশন। সাবাইদি খানিক তাতংদি উংক্লো উংক্লো, সাবাইদি খানিক তাতংদি উগলো উগলো। খাপাংনি বদল সেবা মুন্সিদি লামা কলো। খানা বাইদি ও মারেশন খাজানি ও বিচিশন। Hastani MP roba meeting go achuk lage chablai di hamkar miko। khana bai di o mare shong khajani o kitchen shong। Timantho ubawo tigola no brumo, timantho ubawo tigola no brumo। sakhani mantho brumo janai no brumo। khana bai di o mare shong khajani o kitchen shong। khana bai di o mare shong khajani o kitchen shong। বিনা ঘরে আর থাকবে না তো কেউ, বিনা ঘরে আর থাকবে না তো কেউ। চারিদিকে বইছে এবার উন্নয়নের ঢেউ। পিএম আবাস যোজনায় পেয়েছে পাকা বাড়ি, পিএম আবাস যোজনায় পেয়েছে পাকা বাড়ি। ৩ লক্ষ মানুষের হয়েছে স্বপ্ন পূরণ। আপনাদের সহায়তায় আসছে প্রশাসন,
হবে এবার প্রতি ঘরে সুশাসন, হবে এবার প্রতি ঘরে সুশাসন। ত্রিপুরার উন্নয়নে আপনারাও অংশগ্রহণ করুন। আজকেই কল করুন 1905 নম্বরে। শুরু থেকে আমাকে বলা হয়েছে যেখানে যারা কোকবরক জানেন না তাদের উদ্দেশ্যে বাংলাতে কয়েকটা কথা বলবেন। কোকবরকেও বলতে চাই, বাংলাতেও বলবো, কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ বাই কক সাউর যত বুঝিয়া অবস্থা হয়েছে। আমি শুরু থেকেই ছিলাম এখানে। যিনি আজকে আমাদের মধ্যে যোগদান করবেন ভারতীয় জনতা পার্টি, উনি একজন ওয়ার্কার্স লিডার ছিলেন। উনি চাকমা ভাষায় যখন বক্তব্য করেন খুব ভালো লেগেছে। বিজেপিকে দুলিশ্বাস করে 10 মিনিটের ফুটবল খেললেন উনি, খুব ভালো লেগেছে। ওনাকেও ধন্যবাদ জানাই। এবং গুরুমোহন বাবুর বক্তব্য আপনারা শুনেছেন। উনি কোকবরকে যেটা বলেছেন সেটা হলো যে আমি ভিশন ডকুমেন্টের কথা বলতে বলতে শুকিয়ে গেলাম। এই 4.5 বছর ভিশন ডকুমেন্টের কথা কইতে কইতে আমি শুকায় গেলাম, কইছে তাই। এবং 5 বছর যদি থাকতেন বিজেপিতে উনি নাকি মারা যাইতেন। ওনারে বাঁচাইছেন কে? ত্রিপুরা মথা এবং আমাদের ভূভাগরা, কারণ উনি বিজেপি দল ছাইরা ত্রিপুরা মথাতে আইছেন। সুন্দর কথা। মহান ব্যক্তিরা বেশি কথা বলে না, কম কথাতেই তারা সবকিছু বুঝায় দেয়। উনি বলেছেন যে বিজেপির কথার কয়ে কি লাভ হইব? লাভ না হইলেও ক্ষতিটা কমাইতে হইব। বিজেপির কথা কইতে হইব। আমি এখানে মহিলাদের যখন দেখি বিজেপির ভিশন ডকুমেন্টে 2018 সালে একটা কথা কইছিল, তারা ওই সমস্ত মেয়েদের যারা লেখাপড়া করে তাদের বিনামূল্যে বলে তারা লেখাপড়া করাইব। কেউ বিনামূল্যে বিনা খরচে লেখাপড়া করার সুযোগ পাইছেন? পাইছে না। বরঞ্চ ত্রিপুরা রাজ্যে এই বিজেপির সরকার বিদ্যা জ্যোতি প্রকল্প নাম দিয়া কয়েকটা স্কুলে কইছে তুমি বিদ্যা জ্যোতি স্কুল। এখন ওইখানে এডমিশন নিতে গেলে 1100 টাকা নেয় এরা। এইদিকে লেখে তারা বিনা খরচে লেখাপড়া করাইব। লেখাপড়া হচ্ছে না। এখন টাকা নিয়ে কোটি কোটি টাকা সরকার ছাত্র ছাত্রীর থেকে টাকা নিতেছে। এই হচ্ছে বিজেপি। আগে কইছিল এরা কি কইছে? এরা ঘরে ঘরে মোবাইল ফোন দিব, স্মার্টফোন দিব। স্মার্টফোনের অর্থ জানেন না আপনারা? স্মার্টফোন যে আমি, আমার একটা স্মার্টফোন আছে, আমার কাছেও আছে। এটা আমার চেহারা দিয়ে আমি এটা লক করছি। চশমা লাগাই আমার চেহারা দিয়ে মোবাইল ফোনটা লক করলাম, এটা লক। আর আমার চেহারা দেখালে এটা খুলে, আর আমার গুড মর্নিং বলে। একদিন চশমা বুঝলাইলাম বাড়িতে, মোবাইল ফোনের দিকে তাকাইলাম, চশমা আর খুলে না, মোবাইল আর খুলে না। এই যে স্মার্টফোন, এই স্মার্টফোন নিব কইছে তারা ঘরে ঘরে। ছেলে মেয়েদের স্মার্টফোনের দেখা নাই। আরো এবার কইছে ওই আপনারা চাকরির জন্য চিন্তা করিলেন না, প্রতি বছর বলে 50,000 চাকরি দিব ত্রিপুরা রাজ্যে। আমি আকাশের দিকে চাই দেখলাম 50,000 চাকরি যদি রাস্তা দিয়ে আইয়ে দুনিয়ার সমস্ত ব্রিজ ভাঙে দেখবো এত চাকরি এনে, এদিকে আকাশ দিয়া পড়বনি।
আকাশ দিয়া চাকরি আইবনি, চাকরি আইছে না। এইসব মিথ্যা কথা কে কইছেন জানেননি? একজন ব্যক্তি দিল্লি থেকে হেলিকপ্টারে প্যারাশুট দিয়ে নামছে ত্রিপুরার যে 2017 সালে। কইছে অনেক সব, আমি ছাড়া আর কেউ কিছু না। ওই লোকটা এখন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। এই পর্তারে ছাইরা ভাইতে ছাইরা দেখতে মিথ্যা কথা কইতে কইতে মানুষের মন্ত্রীর গাড়ি থামায়া বা হাত দিয়ে গাড়িতে নাইনা অমিতাভের মতো ঘুষি মারতে আরম্ভ করবো, এর আগেই বাইকে গেছে ত্রিপুরা থেকে। এখন মানুষের কই এই লোকটা কইতে তো ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে দিল্লিতে রাজ্যসভার মধ্যে বই দিতে। এখন এটা বলে আইনসভা। আমি আপনাদের কই মানুষ কিন্তু এটা ভুলে গেছে না, মানুষ সমস্ত কথা মনে রাখছে। বিজেপি কিটা জানেন না আপনারা? বিজেপি বললে কিচ্ছু আসিল না। বিজেপি একটা আছে বি আর একটা ছিল যে, আর কি এই তিনটা ছাড়া বিজেপি কিচ্ছু ছিল না ত্রিপুরার। যে বিজেপি মানে কংগ্রেস প্লাস সিপিএম এর কিছু লোক ইকুয়াল টু বিজেপি। এই বিজেপি মিথ্যা কথা কইতে কইতে আজকে পূর্বমোহন বাবু আমাদের দলে, সুদীপ বর্মন, আশিস সাহা কংগ্রেসে, সমস্ত আইপিএফটির যারা তারা সমর্থন করছিল, একে একে আজকে বিজেপির লগে নাই। কয়েক মাস আগে বিজেপির নেতাদের প্রেস মিট দেখলাম। প্রেস মিটে তারা কইতো আমরা 60-এর মধ্যে 60 আসন দখল করব। আমি কই 60-এর মধ্যে 60 কেমনে দখল করবো? এরা আইপিএফটি যখন সঙ্গে আসিল তখনই বেটারা 60-এর 60 পারছে না। আর এখন আইপিএফটি তো প্রায় শূন্য, এটার মধ্যে কিচ্ছু নাই। একটা বৃদ্ধ লোক বইছে, এই বৃদ্ধ লোকরে প্রেসের তারা জিগাইলে কথা কইতে পারে না, করে খালি। এই লোকটারে নিয়ে 60-এর 60 যারা জিতবো। আর গতবার আমাদের গেল যে ত্রিপুরার আস্তাবল ময়দানের জনসভা দীক্ষা, এখন ত্রিপুরা রাজ্যের প্রদেশ সভাপতির সেদিন প্রেস মিট দেখলাম, তাই না তুলছে ওই 60টার মধ্যে বেশি না জিতলো তো 36টা সিট আমরা জিতবো। আরে এটা 60-এর থেকে করে 36-এ নামছে, গেছে গা। ত্রিপুরার জনসভা দীক্ষা এরা 60 থেকে স্বপ্ন এখন 36-এ। আর এই দিন মোদী বাবু আইছেন আগরতলাতে 13 প্রকার নাচ গানের ব্যবস্থা করছে। কোথাও রিয়াং ডান্স, কোথাও ডেপরমার ডান্স, কোথাও ডার্লঙ্গের ডান্স। মাঠের মধ্যে লুট নাই। করছে কিনা 20,000 চেয়ার আন চেয়ার, 22 কোটি টাকা খরচ করছে মোদী বাবু আইতে। পেচ্ছাপ করতে 1 কোটি টাকা খরচ করবো, বানাইছে পেচ্ছাপের পর। চেয়ার আনছে 20,000, লুট নাই। করে দিয়া 10,000 চেয়ার ফুটায় মাঠের থেকে বাইক দিচ্ছে। আর মাঠের মধ্যে যারা বলছে এটা বিজেপির লোক না, এটা আশা কর্মী, টিসিএস অফিসার, পুলিশের লোক, সমস্ত কেরানি, গভর্নমেন্ট অফিসাররা বইয়া মাঠ সাজাইছে। তারপরেও লোক নেই। মোদী বাবু খালি হাইসা হাইসা কয়েকটা কথা কইছেন, कोई इतना आदमी है मैदान में, जितना है मैदान के बाहर 10 गुना आदमी है। নরেন্দ্র মোদীর চুপটা কি ভগবানের চুপ নেই যে মাঠে বাইরে দেখছেন? তাই নরেন্দ্র মোদীর চুপ কেমন নিও? আমি এইখানে দাঁড়ায় বক্তৃতা করতেছি, এই বিল্ডিং এর পেছনে কেমন লোক আছে আমি দেখবি, গ্রামটা মানুষের চোখ। আর এদিন নরেন্দ্র মোদী লজ্জা দেখানোর জন্য কইছে, কয় ময়দান না, তার মাঠের মধ্যে 4 লোক আছে, তাই নমস্কার করার জন্য বলে আরো 10 গুণ মাঠের বাইরে লোক আছে। আসলে বিজেপির সমস্ত নেতা নেত্রীরা এখন জানেন ত্রিপুরা রাজ্যে আপনার স্লোগান তুলে দিবেন, এরা তো জানে। মা বোনেরা কইতাছে, পাহাড়ি বাঙালি সবাই কইতাছে ত্রিপুরা মাথা একাই আইতাছে।
এইটা হবে আমাদের স্লোগান। পারবে না, এরা কোনোভাবেই পারবে না। আমরা শুনলাম এদের বাজেট বললে 1200 কোটি টাকা ত্রিপুরারে কিনা লাগবো। আরে এত সব না। এখানকার পাহাড়ি বাঙালি মানুষ যারা সত্যিকারের সম্প্রীতি চায়, যারা ত্রিপুরা রাজ্যের উন্নয়ন চায়, তারা আজকে বুঝতে পেরেছে বিজেপির এই মিথ্যা কথায় আর চিরা ভিজবে না। চিরা ভিজাইতে গেলে জল দিয়া ভিজাই দিব, কথাই চিরা ভিজত না। এই কয়েকটা মুখস্থ কোকবরক কইয়া ত্রিপ্রাসাদের মন জয় করা সম্ভব না। যদি ত্রিপ্রাসাদের মন জয় করতে হয়, গ্রেটার ত্রিপুরাল্যান্ড নিয়ে কথা বলুন, তবেই কথাই চিরা ভিজবে না, বলে চিরা ভিজবে। আর গ্রেটার ত্রিপুরাল্যান্ড মানে কিটা? গ্রেটার ত্রিপুরাল্যান্ড মানে তো ত্রিপুরারাই থাকবো এই কথা না। আমাদের বর্তমান এডিসি এরিয়া এবং এডিসির বাইরে যেখানে ত্রিপুরা আছে, এইখানে নিয়ে একটা ত্রিপুরাল্যান্ড করেন। এই ত্রিপুরাল্যান্ড হলে সেই ত্রিপুরাল্যান্ডের ভিতরে পাহাড়ি বাঙালি, মুসলিম, মণিপুরি, বাঙালি সমস্ত অংশের লোক আমরা রিয়াল সম্প্রীতি নিয়ে চলবো। এইটার নাম হচ্ছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড। আরে বাঙালিরা ভয় দেখায়, কই ত্রিপুরা আলাদা হয়ে দিব। ত্রিপুরা প্রশাসনিক ভাবে আলাদা ক্ষমতা চায়। এইটার অর্থ কি নতুন বাজার রে? আপনারা ওই কি বলে সিনার যেভাবে এটা বাইঙ্গা ফালান, এইভাবে পারবেননি। এই নতুন বাজার থেকে 2 ভাগ করে জমি ভাগ করে নাও যে তুমি, এইরকম হতো না। নতুন বাজারেই থাকবো। প্রশাসনিক ভাবে আলাদা ক্ষমতা চাই, এই হলো কথা। আর বিজেপিরা তারা সর্বদাই বলে আমরা বাঙালি হিন্দুর জন্য আমরা এখানে কান্দাছি। আরে আসল কান্না তো ত্রিপুরা কাঁদছে। 1971 সালে পাকিস্তান এবং ভারতের মধ্যে বাংলাদেশ গঠনের জন্য যখন যুদ্ধ হয়, লক্ষ লক্ষ বাঙালিরা যখন ত্রিপুরাতে আসেন, তাদেরকে জায়গা দিয়েছে ত্রিপুরা এবং ত্রিপ্রাসারা দিয়েছে আপনাদের জায়গা। আপনারা ভুলবেন না এই কথা। এখনো যদি বাঙালিরা বিপদে পড়ে, ত্রিপুরা আপনাদের পাশে দাঁড়াবে। এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের প্রতিশ্রুতি আপনাদের কাছে। কারণ ত্রিপুরা কাউকে নির্যাতন করে না। ভয় কিসের? আরে বিজেপি যে তো মায়া কান্না কাঁদে, বিজেপিরে বলেন না বাংলাদেশ ভারতবর্ষের যে আয়তন, বাংলাদেশের আয়তন একটা মেডিকেলের সমান না। মোদিজি তো বাঙালির জন্য কান্না কাঁদেন। মোদিজিরা বলেন 1 ব্যাটালিয়ন ইন্ডিয়ান আর্মি পাঠায় বাংলাদেশের মধ্যে যুদ্ধ করতে, এখানকার বাঙালিরা বাঁচাইতে। এটা করতো না মোদিজি। কারণ কথাই এরা বাঙালিদের ঠকাইতে। আমি সেদিন মোদিজির বক্তৃতা শুনলাম, কত 3,400 কোটি টাকা খরচ করিরা গৃহ প্রবেশ বলে করবো। আরে মোদি বাবু, আপনি তো ঘরেই বানাইছেন না, কোন ঘরে ঢুকবেন? হ্যাঁ, এই প্রথমবার দেখলাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী গৃহ নির্মাণ না করে বলে গৃহ প্রবেশ করেছিল। হ্যাঁ, বিয়ের আগেই যদি সন্তানের জন্ম হয়, সমাজের মধ্যে আইন কানুন থাকতো না, শেষ হয়ে বোঝা। কইছে যে জনজাতিদের জন্য আমরা খরচ করছি, কোথায়? এদের ভিজন ডকুমেন্টের কথা আপনারা মনে করে দেন তাদের। এরা বলেছে যে 2022 সালের মধ্যে ঘরে ঘরে পানীয় জলের ব্যবস্থা হইব। ওই যে পানীয় জলের ব্যবস্থা করবুকের এখানে গিয়া দেখেন, শিলাছড়িতে গিয়া দেখেন, রাইমাদেলিতে গিয়া দেখেন, গন্ডাছড়াই গিয়া দেখুন, সেখানে পানীয় জলের পর্যাপ্ত কোনো ব্যবস্থা নাই। তারপরও লজ্জাবিহীন ভাবে দেখবেন ফটো লাগাই রাখছে। কখনো মোদিজির চুপটারে দীক্ষা কুর্তাও আগে অনেক সময় এইভাবে ফটো তুলতে গিয়া। আরে সবসময় তো তাইনের মুড ভালো থাকে না, হাসতে হাসতে কখনো টেনশনে এমনি দেখে তখন ফটো তুলে আনছে এরা। কুর্তাও আগে অনেক সময় এই ফটো লাগাই কি
দেশের মধ্যে আমার এই জীবনে আমি এত পোস্টার, প্রধানমন্ত্রী এত পোস্টার দেখছি না। রেলওয়ে স্টেশনের মধ্যে মাইনছে গেলে পেচ্ছাপ করে এখানে মোদীজির ফটো লাগাই রাখছে, প্রতি ঘরে সুশাসন। আরে প্রতি ঘরে বলে সুশাসন, কি সুশাসন দিচ্ছে? আপনি আবার একটা জানালা দিচ্ছেন, ঘর তো দূরের কথা, একটা জানালা দিচ্ছেন আপনি প্রতি ঘরে সুশাসন করছেন। বিরোধী দল বক্তৃতা করতে পারে না। ত্রিপুরার পূর্বতন মুখ্যমন্ত্রী মানিক বাবুরের বিল্লায় যেখানে গেলে বিল মারে, এটা বুঝি সুশাসন? বিরোধী দলের এমএলএ রাস্তার মধ্যে পিঠা খায়, থানা বাবুরা এফআইআর নেন না, এটা বুঝি সুশাসন? আর পোস্টার লাগাইলেই সুশাসন নিব, তো আমরাও পোস্টার লাগাই কমো মোদী বাবু খুব এক আর লাগতো না, তার দরকার নাই ত্রিপুরাজ্যে, এইভাবে হবে না, এটা সুশাসন না। ত্রিপুরা মাথায় এই জায়গাতে দাঁড়ায় মহারাজারা যারা ত্রিপুরা রাজ্যের সত্যিকারের যারা শান্তি সম্প্রীতি রক্ষা করেছেন, মুসলমানদের জন্য যারা মসজিদ তৈরি করেছেন, মণিপুরীদের জন্য যারা এই ত্রিপুরা রাজ্যে স্থায়িত্ব ঠিকানা তৈরি করে দিয়েছেন, বাঙালিদের জন্য নোয়াখালী দাঙ্গায় যখন বাঙালিরা বিধ্বস্ত ছিলেন তখন সেই বাঙালিদের এখানে আশ্রয় দিয়ে মহারাজারা সত্যিকারের সম্প্রীতি দেখিয়েছেন। সেই মহারাজদের উত্তরাধিকারী যিনি আমাদের এখনো মহারাজা, জীবন্ত মহারাজা প্রদ্যুৎ কিশোর মানিক উঠে এসে বললেন যে ত্রিপুরা মাথায় একমাত্র রাস্তা এই ত্রিপুরার যে পাহাড়ি বাঙালি সমস্ত অংশের মানুষের মধ্যে সম্প্রীতি স্থাপন করা। এই ত্রিপুরা মাথা আমাদের শুধু ত্রিপুরাদের নয়, আমরা আপিল করব নতুন বাজারের প্রতিটি মানুষ, শান্তিপ্রিয় মানুষ, গণতান্ত্রিক যারা এই দেশের নাগরিক, যারা সত্যিকারের সুশাসন চায়, গরিব মানুষের যারা উন্নয়ন চান, আপনারা ত্রিপুরা মাথা দলে যোগদান করুন। ত্রিপুরা মাথা কোন জাতি কোন ধর্মকে আঘাত করে আমরা শাসন করব না, এটা আমাদের বাধা। এবং আমরা বলছি যে ত্রিপুরা রাজ্যে প্রায় 1 লক্ষের অধিক চাকরি আজকে ব্যাকলগ, এই শূন্য পদগুলো পূরণের জন্য আমরা আপনাদের কথা দিচ্ছি, যদি আমরা সরকার গঠন করতে পারি, এই রাজ্যের বেকারদের আমরা সঠিক পথ দেখাবো, তাদের সত্যিকারের কর্মসংস্থান আমরা করে দেখাবো, যেটা বিজেপি করতে পারে না। এই কথা কইল অনেকে কইব নীলেশ বাবু তাই তো জীবনে মন ফিরিয়েছেন না, এত বড় বড় কথা তাই কেমনে কয়? আসলে বড় কথা, সত্য কথা যারা কইতে পারে তাদের মনের সাহস থাকতে হবে, যারা সত্যিকারের কাজ করতে চায়। আমরা বিপ্লব বাবুদের মতো মিথ্যা কথা বলি না। ত্রিপুরা মাথা যা বলে ত্রিপুরা মাথা তাই করবে, এটা সময়ের অপেক্ষা মাত্র। 2 মাস সময় আপনারা অপেক্ষা করুন। আজকে আমরা বিজেপিকে বলছি, ত্রিপুরা মাথা যেভাবে আজকে কাজ করছে ত্রিপুরা রাজ্যে, মাতাবাড়ি জিতবেন? মাতাবাড়ি কি বিজেপি জিততে পারবেন? এই বীরগঞ্জ কেন্দ্র আপনারা জিততে পারবেন? আপনারা বদলিশপুরে জিততে পারবেন কিনা আপনারা চিন্তা করুন। কল্যাণপুর প্রমুখ দহর আপনারা জিততে পারবেন কিনা আপনারা জিজ্ঞেস করুন। পানিসাগর কেন্দ্র আপনারা জিততে পারবেন কিনা আপনারা জিজ্ঞেস করুন নিজেকে। মোহনপুর বিধানসভা আপনারা জিতবেন কিনা আপনারা প্রশ্ন করুন। কারণ তার কারণ হবে ত্রিপুরা মাথা, দিকে দিকে শুধু ত্রিপুরা মাথা। আর ত্রিপুরা মাথার যে 20টা সিট, 20টি সিটের মধ্যে আজকে নতুন বাজারও আমরা প্রমাণ করে দিয়েছি, পাহাড়ি, বাঙালি, মুসলিম, মণিপুরী সমস্ত অংশের মানুষ এই ময়দানে এসে আমরা প্রমাণ করে দিয়েছে যে ত্রিপুরা মাথাই ত্রিপুরার ভবিষ্যৎ। ত্রিপুরা মাথা ছাড়া আর কোন পথ নেই। এক সাংবাদিকের কানের কাছে স্যার, 1 মাস আগে এখানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহেব ছিলেন, মানে হীরা যুগে। এখন কি যুগ? আগে আসিল লোহা যুগ, কলি যুগ, স্বর্ণ যুগ, আর এটা কি যুগ? হীরার যুগ। কম কথা না। আমি সেদিন
একটা দোকানে আংটি কিনতে গেছিলাম, ছোট্ট একটা হীরা লাগানো, এটার দাম 2.5 লক্ষ টাকা। না, তাহলে আমি ভাবছিলাম আগে সোনার চেয়ে হীরার দাম কম নিব, কিন্তু দেখলাম সোনার দাম কিচ্ছুই না হীরার দামের কাছে। তো এই হীরার যুগে আমরা আছি। হীরা যুগের মুখ্যমন্ত্রী এখানে ছিলেন, আমি ওনাকে সম্মান করি, শ্রদ্ধা করি এজ এ পার্সন, কিন্তু বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে উনি কিন্তু অনিল কাপুরের যে সিনেমা নায়ক সিনেমার মুখ্যমন্ত্রী, যেটা বিপ্লব বাবু 4.5 বছরে কিছুই করতে পারছেন না, মানিক বাবুর কাঁধের ভরে দিচ্ছে, মানিক তুমি যা পারো এখন করে দেখাও, এটা সম্ভব নেই। আইনের পিছনে পিছনে কম্পিউটার বলার মধ্যে জুলাইয়া টাইপ করলো, ও ত্রিপুরার যে আর হীরার যুগ হইতো না, ত্রিপুরার যে আর হইতো না, তাই নাই ছিল বলে এখানে সমস্ত আশা কর্মী, অঙ্গনাবাদী ওয়ার্কার এইগুলো আইন না মাঠে বয়াও বলে আমরা যে সংখ্যা করলাম আজকে, এইটার 3 ভাগের 1 ভাগ বলে লোক দিতে না। তার মানে আপনারা বুঝছেন মুখ্যমন্ত্রী, আমি তো মুখ্যমন্ত্রী না, আমি একজন সাধারণ লোক, অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের ডেপুটি সিএম, মাত্র আমি সিএমও না, ডেপুটি, অর্থাৎ সিএম এর পরবর্তী পোস্টটা। অবশ্য সিপিএম এ আগে এইসব ডেপুটিরে খুব ভালোভাবে বুঝাইতো। নিপেন বাবু আসিলেন মুখ্যমন্ত্রী, দশরথ বাবু ছিলেন উপমুখ্যমন্ত্রী, গ্রামে কি প্রাণী গিয়ে বুঝাইছে কংগ্রেসরা, কয় মুখ্যমন্ত্রীর উপরের মন্ত্রী সে উপমুখ্যমন্ত্রী, কম না। আর আমরা রিয়াং, ত্রিপুরা, জমাতিয়া, দেববর্মা তার নাইচ্ছা নাচছে, নাচতে নাচতে এরা মিছিলের মধ্যে আইতো, কয় নিপেন বাবু ইচ্ছে মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীর উপরের মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী দশরথের, আর কি লাগে। আইছে ঠকাইছে, ঠকাইতে ঠকাইতে এরাও গেছে গা 25 বছর। এই নতুন বাজারে শান্তনু জমাতিয়া উনি ইএম ছিলেন, আর বিজেপির মনে হয় সরকার আগে বসছিল তখন। এই মোটর স্ট্যান্ডের কোথাও বিজেপি কতিপয় নেতারা শান্তনু বাবুর লোকে এক কমরেড আইছিল, ওনারে বলে কলারে দুই রাখিছে, 25 বছর ঠকাইছেন আর কত বছর ঠকাইবেন, এটা আমার কথা না। তো এইরকম বহু কমরেডের কলার নাই, বাজারে গেলে দেখবেন এক অংশের কলার চুইরে গেছে গা, এর কলার টাইনা টাইনা আগে যে 25 বছর ঠকাইছিল এরার কামু শেষ, এরাও কইতাছে কিন্তু আমরা আবার আসছি। কিছু লোক এখনো স্বপ্ন দেখে 93 সালের কায়দাই বলে আইব, ভাই আইতো না, কারণ 93 সালে গাদা বন্দুক দিয়া সারা পাহাড়ের মধ্যে এমন সন্ত্রাস করছিল, এই সন্ত্রাস দিয়ে আর ত্রিপুরাতে আসবে না। ত্রিপ্রাসার এখন জায়গা উঠছে, 13 লক্ষ ত্রিপ্রাসা এখন থামসা, আমরা আর এই সব হতে পাবো না, আমরা ত্রিপুরা থাকেই ভোট দেব। মানুষে কয় সেদিন মোদী বাবুর প্রোগ্রামে কিছু ত্রিপুরা গেছিল, এক মহিলা লিপস্টিক টিপস্টিক দিয়েছে, আর সব বলার পিছনে আগে ঝিলিক জ্বালাক মাইরা আইছে, এটার মধ্যে আয়া সাংবাদিকের জিগাইছে, কয় ম্যাডাম আপনারা কেন মাথার মধ্যে থাকেন না, আপনারা থামসার মধ্যে কেন নাই, আপনারা বিজেপি এই জনজাতি মোর্চা আইছেন কেড়ে। মহিলা কিছু না দেখলে কিসে কয় আমরা গ্রেটার ট্যালেন্ট চাই না, আমরা উন্নয়ন চাই, মোদীজি খুব সে উন্নয়ন করতেছে, এই কারণে আমরা আইলাম। মহিলারাই সাংবাদিকরা প্রশ্ন করছে আপনার এলাকাতে কি পাইছেন বিজেপি আসার পর, মহিলা কিছু পাইছে না, এটা হলো উন্নয়ন। বুঝছেন তো আপনারা কি উন্নয়ন পয়সা আপনারা দেখেন, আমি তো অবাক, মাথার মধ্যে কিচ্ছু আছে। আর একজনে জিগাইছে কয় আপনারা এই 4.5 বছরে বিজেপি যে করছেন কি পাইছেন, কয় আমরা একটাই পাইছি, পাতাল করলো জমাতিয়া, কয় আগে চাঁদা করতে করতে এখন মানুষেরা চাঁদা ফিরত দিতে পারে না, ভয়ে সরকারি পুলিশ পাইব দিকে বিজেপির মধ্যে ফোন দিতে পাতাল করবে, কইছে এরকম। তো
এই যে অবস্থা ত্রিপুরা রাজ্যের মধ্যে, আজকে নতুন বাজারে ব্যবসায়ী বন্ধুদের, সুনাগরিক বৃন্দদের, শিক্ষিত অংশের মানুষকে আমাদের আপিল থাকবে, ভয় নেই, ভয় কিসের? সত্যিকারের শান্তি সম্প্রীতি রক্ষা করবে ত্রিপুরা রাজ্যে ভূভাগ্রার ত্রিপুরা মথা দল। এই দল সরকার গঠন করবে। আপনারা আসুন। দিকে দিকে যদি আমরা মানুষের মধ্যে যদি আমরা অ্যালায়েন্স করি, মানুষের মধ্যে যদি আমরা জোট বাঁধি, এই জোটকে কেউ পরাস্ত করতে পারবে না। কিন্তু যদি আপনারা মনে করেন, কেউ যদি মনে করেন পর কংগ্রেস আয় বসবো, আর আমি কংগ্রেসের বিরুদ্ধে বক্তব্য করবো না। কংগ্রেসের যে অবস্থা নিতেছে, ত্রিপুরা রাজ্যের কথা আমি বলছি না, এরাও বিজেপির বিরুদ্ধে বিরুদ্ধে লড়াই করছে, আমরা সাধুবাদ জানাই। কিন্তু কংগ্রেস কইরা যদি বীরগঞ্জ কেন্দ্রে আপনারা জয়লাভ করতে না পারেন, জোট ছাড়াই আমি মনে করি যদি বিজেপিকে পরাস্ত করাইতে চান, বীরগঞ্জ কেন্দ্রে সিপিএম ও কংগ্রেস হোক, আপনারা ত্রিপুরা মাথাকে নীরবে সমর্থন করুন। আমরা হারাবো এই বীরগঞ্জ কেন্দ্রে, আমরা বিজেপিকে আমরা হারাবো। পারবুনি আমরা হারাইতে? আমরা কি হারাইতে পারবো? আমরা বীরগঞ্জ কেন্দ্রে ত্রিপুরা মাথার প্রার্থী দিয়ে বিজেপিকে আমরা পরাস্ত করবো এবং রঞ্জিত দলকে আমরা উত্তর দেব। মাত্রায় আর হইতে দিতাম না। অমরপুরের পায়খানা মাত্রায় নিয়ে গিয়া প্রসেস এটা হইত না। অমরপুরের পায়খানা আগরতলায় নিয়ে যাবো, আমরা এখানে পরিশুদ্ধ করবো। বেগক মানছে, দরকার পড়লে মুদি বাবুর বাড়ির সামনে গিয়ে আমরা কারখানা বানাবো অমরপুরের পায়খানা নিয়ে। আসুন সবাই ঐক্যবদ্ধ ভাবে আমরা লড়াই করবো। চিনি বরঙ্গ মাস অনেকে আমাকে বলবে, অনিমেষ বাবু দেখি আজকে নতুন বাজারে গিয়া খালি বাংলায় বক্তৃতা করছেন, কক বরফ ছাই মাইয়া যায়। আরে কক বরফ মানো, কক বরফ মান ভালো, ওয়ানসা কক বরফ মাইয়ার ওপর বরফ খানানো মুসুল যাবো হয়তো ওয়ানসার ওপর থাকলে পুবা গ্রামক বিনা মুসুল যাবো। ওয়ানসা যদি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের মধ্যে থাকতে চায়, ওয়ানসা যদি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের জন্য যুদ্ধ করতে চায়, ত্রিপুরাদের কি আপত্তি আছে? আজকে আমাদের ত্রিপুরা মাথা দলে আমরা ত্রিপুরা সিটিজেন্স ফেডারেশন গঠন করলাম। ওই ত্রিপুরা সিটিজেন্স ফেডারেশনে ত্রিপুরা রাজ্যের সমস্ত অংশের মানুষ এই ফেডারেশনে থাকতে পারবেন এবং তার মধ্য দিয়ে ত্রিপুরা মাথার মধ্য দিয়ে ত্রিপুরা মাথা দিয়ে আমরা বিজেপিকে প্রতিরোধ করব। ত্রিপুরা রাজ্যে বিজেপি যাই বলো, 1200 কোটি টাকার বাজেট করো, আমাদের একটাই অঙ্গীকার হবে এইবার যে তাদের এই অপশাসন, দিন দাহারে যে চুরি ডাকাতি, মানুষের উপর যে নির্যাতন দিন দাহারে, তাকে আমরা প্রতিরোধ করব, তাকে প্রতিহত করব এবং তার জন্য সমস্ত অংশের মানুষকে যুদ্ধবদ্ধভাবে ত্রিপুরা মাথাতে ভোট দিয়ে ত্রিপুরা মাথাকে জয়লাভ করাতে হবে। আর সরকার ভাইকে আমরা বিজেপি শাসন থেকে মুক্ত হতে পারবো। আর একটা কথা বলি, বিজেপিরাই খালি ওই কি বলে প্রশান্ত কিশোর, অমর কিশোরকে দিয়া এরা সার্ভে করায়। আমরাও ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা নিরপেক্ষ সার্ভে আমরা করাইলাম এবং সেই নিরপেক্ষ সার্ভেতে বলে যে ত্রিপুরা রাজ্যে আজকে যদি নির্বাচন হয়, ত্রিপুরা মাথা মিনিমাম 34 থেকে 38টা সিট নিয়ে আমরা একাই ক্ষমতা দখল করি। এটা আমাদের কথা না, আমাদেরও সমীক্ষক আছে। কিন্তু বিজেপিরা বলবে যে ত্রিপুরা মাথার তো শুধু 20টা সিট, 20টা সিটের মধ্যে আর আমরা আবদ্ধ থাকবো না, 50টা সিটে ত্রিপুরা মাথাও প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। জেনারেল সিটে রিয়াঙ্গও দাঁড়াইতে পারবো, চাকমাও দাঁড়াইতে পারবো, সবাই দাঁড়াইতে পারে। আর 10টা সিটের মধ্যে, এসসি সিটের মধ্যে
আমরা এসসিদের প্রার্থী দিয়ে এবার একের বিরুদ্ধে এক প্রার্থী দিয়ে বিজেপিকে আমরা শিক্ষা দেবো। যদি তারা ত্রিপুরার সত্যিকারের উন্নয়ন চায়, দেখাক আমাদের বিরুদ্ধে লড়াই করে দেখাতে পারবে না। বন্ধুগণ, ভক্তদের জন্য অনেক কথা আছে, বেকারদের জন্য কথা আছে, মহিলাদের জন্য কথা আছে, ত্রিপুরার যে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা আছে। আমাদের নির্বাচনী প্রচার চলবে, আরো মিটিং মিছিল হবে। যারা দূর থেকে এসছেন তারা বাড়িতে যাবেন। আমরা সত্যি আজকে আনন্দিত যে নতুন বাজারের স্কুল মাঠে আজকে আমরা প্রমাণ করতে পেরেছি। অনেকে বলেছে যে এই প্রথম নাকি ইন্ডিজিনাস ত্রিপুরা এই বড় একটা প্রোগ্রাম করে দেখাতে পেরেছে। কিন্তু আমার জানা মতো টিউজেস থাকাকালীন টিউজেস ব্যাস কয়েকবার এই মাঠে তারা প্রোগ্রাম করেছে, কিন্তু তার চাইতেও বেশি সংখ্যায় আমাদের ত্রিপুরার আজকে আমাদের জনসভায় যোগদান দিয়ে এই জনসভা থেকে ঐতিহাসিক একটা জনসভায় পরিণত করেছে। এই কথা কক সালিয়ে বিশ্বাস রাখুন, আত্মবিশ্বাস দিয়ে ত্রিপুরা মাথাকে সমর্থন করুন, ত্রিপুরা মাথায় যোগদান করুন। ত্রিপুরায় নতুন একটা ইতিহাস সৃষ্টি করার জন্য সবার সমর্থন চেয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ত্রিপুরা মাথায় লোকজন বোধাগ্রাম লোকজন। গলি গলি মহল্লায় সুর শোনা যায় একটা, গলি গলি মহল্লায় সুর শোনা যায় একটাই, মানুষের অধিকার ঘরে ঘরে আবার আসছে সুখের দিন, হচ্ছে বিকাশ মিটিং, প্রতি ব্লকে পঞ্চায়েত গ্রাম পাহাড়ের উন্নয়ন হবে, প্রতি ঘরে সুশাসন হবে, প্রতি ঘরে সুশাসন। গ্রাম শহরের অলি গলি সবার মুখে একই বুলি, গ্রাম শহরের অলি গলি সবার মুখে একই বুলি, পৌঁছে দিতে উন্নয়নের সবার ঘরে প্রশাসন। এখন হবেই হবে প্রতি ঘরে সুশাসন, এখন হবেই হবে প্রতি ঘরে সুশাসন, এখন হবেই হবে প্রতি ঘরে সুশাসন।
জেলায় জেলায় মেলা হবে, হবে ক্যাম্প শিবির, সরকারি সব সুবিধার থাকবে হাতায় ভিড়। আধার কার্ড বা প্যান কিংবা কিষাণ কার্ড, বাকি যা আরো আছে মনে রাখেন স্যার। সব সুবিধা দিতে এখন হাতের কাছে প্রশাসন। সফল হবে হবে প্রতি ঘরে সুশাসন, সফল হবে হবে প্রতি ঘরে সুশাসন। কাকা কাকি যেটা যেটি ভাবছো কি বেশ, ভাতা পাবে যোগ্যরা আপনার দিন শেষ। আসছে এখন ঘরে ঘরে, আসছে এখন ঘরে ঘরে সরকার প্রশাসন, সবার দাবি হবে পূরণ, হবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। মহিলাদের উন্নতি, রাজ্যের অগ্রগতি, স্বসহায়ক দলের জন্য পাল্টাবে পরিস্থিতি। এই প্রকল্পের সুবিধা 3 লাখ মহিলার, মা বোনদের প্রয়োজন সবার হোক উন্নয়ন। তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন, তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন। কেন্দ্র রাজ্যের যোজনা পাইতে না আর ভাবনা, সব প্রকল্পের সুবিধা পাইবা হাতে হাতে। মেলা শিবিরে আসবে সময় মতে, জনগণের উন্নয়নে মাঠে এখন প্রশাসন। হবে নিশ্চয় প্রতি ঘরে সুশাসন, হবে নিশ্চয় প্রতি ঘরে সুশাসন, হবে নিশ্চয় প্রতি ঘরে সুশাসন, হবে নিশ্চয় প্রতি ঘরে সুশাসন। নতুন ভোর দেখো নতুন আলো, আসছে নতুন দিন। উন্নয়নের গতি জানতে হচ্ছে, হচ্ছে বিকাশ মিটিং। বিকাশ হবে ঘরে ঘরে, বদলাবে সবার জীবন। রাজ্যবাসীর উন্নয়নে হবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। কার্ড, আধার কার্ড কিংবা বৃদ্ধ ভাতা পাননি যারা এখনো পাইবেন সবই হেতা, পাইবেন সবই হেতা। মেলা হবে শিবির হবে যার যাহার জায়গায়, দাবি দেওয়া যায় আছে পূরণ হবে ভাই, পূরণ হবে ভাই। সরকারের লক্ষ্য শুধু সবার উন্নয়ন, তাই তো হবে হবে রে ভাই প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। শোনেন শোনেন মা বোনেরা শোনেন দিয়া মন, নারী শক্তিকরণ চায় সরকারে প্রশাসন।
কালো জুয়া থেকে তারা মুক্তি পাইছে, উজ্জ্বলা যোজনা তাদের হাসি ফুটাইছে। এইভাবে তো মহিলাদের হবে উন্নয়ন, তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন, তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন। শুরু থেকে আমাকে বলা হয়েছে যেখানে যারা কোকবরক জানেন না তাদের উদ্দেশ্যে বাংলাতে কয়েকটা কথা বলবেন। কোকবরকেও বলতে চাই, বাংলাতেও বলবো, কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ পাই কক সাউর যত বুঝিয়া অবস্থা হয়েছে। আমি শুরু থেকেই ছিলাম এখানে, যিনি আজকে আমাদের মধ্যে যোগদান করবেন ভারতীয় জনতা পার্টি, উনি একজন ওয়ার্কার্স লিডার ছিলেন। উনি চাকমা ভাষায় যখন বক্তব্য করেন খুব ভালো লেগেছে। বিজেপিকে দুলিশ্বাস করে 10 মিনিটের ফুটবল খেললেন উনি, খুব ভালো লেগেছে। ওনাকেও ধন্যবাদ জানাই। এবং ব্রহ্মমোহন বাবুর বক্তব্য আপনারা শুনেছেন, উনি কোকবরকে যেটা বলেছেন সেটা হলো যে আমি ভিশন ডকুমেন্টের কথা বলতে বলতে শুকিয়ে গেলাম। এই 4.5 বছর ভিশন ডকুমেন্টের কথা কইতে কইতে আমি শুকায় গেলাম, পয়সা পাই। এবং 5 বছর যদি থাকতেন বিজেপিতে উনি নাকি মারা যাইতেন। ওনারে বাঁচাইছেন কে? ত্রিপুরা মথা এবং আমাদের ভূভাগরা, কারণ উনি বিজেপি দল ছাইরা ত্রিপুরা মথাতে আইছেন। সুন্দর কথা। মহান ব্যক্তিরা বেশি কথা বলে না, কম কথাতেই তারা সবকিছু বুঝায় দেয়। উনি বলেছেন যে বিজেপির কথার কয়ে কি লাভ হইব? লাভ না হইলেও ক্ষতিটা কমাইতে হইব। বিজেপির কথা কইতে হইব। আমি এখানে মহিলাদের যখন দেখি বিজেপির ভিশন ডকুমেন্টে 2018 সালে একটা কথা কইছিল, তারা ওই সমস্ত মেয়েদের যারা লেখাপড়া করে তাদের বিনামূল্যে বলে তারা লেখাপড়া করাইব। কেউ বিনামূল্যে বিনা খরচে লেখাপড়া করার সুযোগ পাইছেন? পাইছে না। বরঞ্চ ত্রিপুরা রাজ্যে এই বিজেপির সরকার বিদ্যা জ্যোতি প্রকল্প নাম দিয়া কয়েকটা স্কুলে কইছে তুমি বিদ্যা জ্যোতি স্কুল। এখন ওইখানে এডমিশন নিতে গেলে 1100 টাকা নেয় এরা। এইদিকে লেখে তারা বিনা খরচে লেখাপড়া করাইব। লেখাপড়ার হিসেবে এখন টাকা নিয়ে কোটি কোটি টাকা সরকার ছাত্র ছাত্রীর থেকে টাকা নিতেছে। এই হচ্ছে বিজেপি। আগে কইছিল এরা কি কইছে, এরা ঘরে ঘরে মোবাইল ফোন দিব, স্মার্টফোন দিব। স্মার্টফোনের অর্থ জানেন না আপনারা? স্মার্টফোন যে আমি আমার একটা স্মার্টফোন আছে, আমার কাছেও আছে। এটা আমার চেহারা দিয়ে আমি এটা লক করছি, চশমা লাগাই আমার চেহারা দিয়ে মোবাইল ফোনটাকে লক করলাম, এটা লক। আর আমার চেহারা দেখাইলে এটা খুলে, আর আমার গুড মর্নিং বলে। একদিন চশমা বুঝলাইলাম বাড়িতে, মোবাইল ফোনের দিকে তাকাইলাম, চশমা আর খুলে না, মোবাইল আর খুলে না। এই যে স্মার্টফোন, এই স্মার্টফোন নিব কইছে তারা ঘরে ঘরে। ছেলে মেয়েদের স্মার্টফোনের দেখা নাই। আরো এবার কইছে ওই আপনারা চাকরির জন্য চিন্তা করিলেন না, প্রতি বছর বলে 50,000 চাকরি দিব ত্রিপুরা রাজ্যে। আমি আকাশের দিকে চাই দেখলাম 50,000 চাকরি যদি রাস্তা দিয়ে আইয়ে দুনিয়ার সমস্ত ব্রিজ ভাঙে দেখবো এত চাকরি আইলে। এদিকে আকাশ দিয়া পড়বনি,
আকাশ দিয়া চাকরি আইবনি, চাকরি আইছে না। এইসব মিথ্যা কথা কে কইছেন জানেননি? একজন ব্যক্তি দিল্লি থেকে হেলিকপ্টারে প্যারাশুট দিয়ে নামছে ত্রিপুরাজ্যে 2017 সালে। কইছে অনেক সব, আমি ছাড়া আর কেউ কিছু না। ওই লোকটা এখন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। এই পত্তরের ছাইরা ভাইতে ছাইরা দেখতে মিথ্যা কথা কইতে কইতে মানুষের মন্ত্রীর গাড়ি থামায়া বা হাত দিয়ে গাড়িতে নাইনা অমিতাভের মতো ঘুষি মারতে আরম্ভ করবো, এর আগেই বাজিয়ে গেছে ত্রিপুরা থেকে। এখন মানুষের কই এই লোকটা কইতে তো ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে দিল্লিতে রাজ্যসভার মধ্যে বই দিচ্ছে। এখন এটা বলে আইনসভা। আমি আপনাদের কই মানুষ কিন্তু এটা ভুলে গেছে না, মানুষ সমস্ত কথা মনে রাখছে। বিজেপি কিটা জানেন না আপনারা? বিজেপি বললে কিচ্ছু আসিল না। বিজেপির একটা আছে বি আর একটা ছিল যে, আর কি এই তিনটা ছাড়া বিজেপি কিচ্ছু ছিল না ত্রিপুরাজ্যে। বিজেপি মানে কংগ্রেস প্লাস সিপিএম এর কিছু লোক ইকুয়াল টু বিজেপি। এই বিজেপি মিথ্যা কথা কইতে কইতে আজকে পূর্বমোহন বাবু আমাদের দলে, সুদীপ বর্মন, আশিস সাহা কংগ্রেসে, সমস্ত আইপিএফটির যারা তারা সমর্থন করছিল, একে একে আজকে বিজেপির লগে নাই। কয়েক মাস আগে বিজেপির নেতাদের প্রেস মিট দেখলাম। প্রেস মিটে তারা কইতো ওই আমরা 60-এর মধ্যে 60 আসন দখল করব। আমি কই 60-এর মধ্যে 60 কেমনে দখল করবো? এরা আইপিএফটি যখন সঙ্গে আসিল তখনই বেটারা 60-এর 60 পারছে না। আর এখন আইপিএফটি তো প্রায় শূন্য, এটার মধ্যে কিচ্ছু নাই। একটা বৃদ্ধ লোক বইছে, এই বৃদ্ধ লোককে প্রেসের তারা জিগাইলে কথা কইতে পারে না, করে খালি। এই লোকটাকে নিয়ে 60-এর 60 যারা জিতবো। আর গতবার আমাদের গেল যে ত্রিপুরা মাথার আস্তাবল ময়দানের জনসভা দীক্ষা, এখন ত্রিপুরা রাজ্যের প্রদেশ সভাপতির সেদিন প্রেস মিট দেখলাম, তাই না তুলছে ওই 60টার মধ্যে বেশি না জিতলো তো 36টা সিট আমরা জিতবো। আরে এটা 60-এর থেকে করে 36-এ নামছে, নামে গেছে গা। এই ত্রিপুরা মাথার জনসভা দীক্ষা এরা 60 থেকে স্বপ্ন এখন 36-এ। আর এই দিন মোদী বাবু আইছেন আগরতলাতে 13 প্রকার নাচ গানের ব্যবস্থা করছে। কোথাও রিয়াং ডান্স, কোথাও দেববর্মার ডান্স, কোথাও ডালঙ্গের ডান্স। মাঠের মধ্যে মুখ নাই। করছে কিনা 20,000 চেয়ার আনছে। 22 কোটি টাকা খরচ করছে মোদী বাবু আইতে। পেচ্ছাপ করতে 1 কোটি টাকা খরচ করবো, বানাইছে পেচ্ছাপের ঘর। চেয়ার আনছে 20,000, মুখ নাই। করে দিয়া 10,000 চেয়ার ফুটায় মাঠের থেকে বাইক দিয়ে দিচ্ছে। আর মাঠের মধ্যে যারা বলছে এটা বিজেপির লোক না, এটা আশা কর্মী, টিসিএস অফিসার, পুলিশের লোক, সমস্ত কেরানি, গভর্নমেন্ট অফিসার যারা বইয়া মাঠ সাজাইছে। তারপরেও মুখ নেই। মোদী বাবু খালি হাইসা কয়েকটা কথা কইছেন, कोई जितना आदमी है मैदान में, जितना है मैदान के बाहर 10 गुना आदमी है। नरेंद्र मोदी चुपता की भगवान चुकनी जब माथे माइरे देखছেন তাই। নরেন্দ্র মোদীর চুপকে এমন নিও। আমি এইখানে দাঁড়ায় বক্তৃতা করছি, এই বিল্ডিং এর পেছনে কেমন লোক আছে আমি দেখবি, গ্রামটা মানুষের চোখ। আর এদিন নরেন্দ্র মোদী লজ্জা দাখলের জন্য পিছে কয় ময়দান না, অর্থাৎ মাঠের মধ্যে 4 লোক আছে, তাই নমস্কার করার জন্য বলে আরো 10 গুণ মাঠের বাইরে লোক আছে। আসলে বিজেপির সমস্ত নেতা নেত্রীরা এখন জানেন ত্রিপুরা রাজ্যে আপনার স্লোগান তুলে দিবেন, এরা তো জানে। মা বোনেরা কইতাছে, পাহাড়ি বাঙালি সবাই কইতাছে টিপা মাথা একাই আইতাছে।
এইটা হবে আমাদের স্লোগান। পারবে না, এরা কোনোভাবেই পারবে না। আমরা শুনলাম এদের বাজেট বললে 1200 কোটি টাকা ত্রিপুরারে কিনা লাগবো। আরে এত সব না। এখানকার পাহাড়ি বাঙালি মানুষ যারা সত্যিকারের সম্প্রীতি চায়, যারা ত্রিপুরা রাজ্যের উন্নয়ন চায়, তারা আজকে বুঝতে পেরেছে বিজেপির এই মিথ্যা কথায় আর চিরা ভিজবে না। চিরা ভিজাইতে গেলে জল দিয়া ভিজাই দিব, কথাই চিরা ভিজত না। এই কয়েকটা মুখস্থ বরফ কইয়া ত্রিপ্রাসাদের মন জয় করা সম্ভব না। যদি ত্রিপ্রাসাদের মন জয় করতে হয়, গ্রেটার ত্রিপুরা নিয়ে কথা বলুন, তবেই কথাই চিরা ভিজবে না, বলে চিরা ভিজবে। আর গ্রেটার ত্রিপুরা মানে কি? তা গ্রেটার ত্রিপুরা মানে তো ত্রিপুরাই থাকবো এই কথা না। আমাদের বর্তমান এডিসি এরিয়া এবং এডিসির বাইরে যেখানে ত্রিপুরা আছে, এইটাকে নিয়ে একটা ত্রিপুরা করেন। এই ত্রিপুরা হলে সেই ত্রিপুরা ভিতরে পাহাড়ি বাঙালি, মুসলিম, মণিপুরি, বাঙালি সমস্ত অংশের লোক আমরা রিয়েল সম্প্রীতি নিয়ে চলবো। এইটার নাম হচ্ছে গ্রেটার ত্রিপুরা। আরে বাঙালিরা ভয় দেখায়, কই ত্রিপুরা আলাদা হয়ে দিব। ত্রিপুরা প্রশাসনিক ভাবে আলাদা ক্ষমতা চায়। এইটার অর্থ কি নতুন বাজার রে? আপনারা ওই কি বলে সিনার যেভাবে এটা বাইঙ্গা ফালান, এইভাবে পারবেননি। এই নতুন বাজার থেকে 2 ভাগ করে জমি ভাগ করে নাম দিবনি, এইরকম হতো না। নতুন বাজারেই থাকবো। প্রশাসনিক ভাবে আলাদা ক্ষমতা চাই, এই হলো কথা। আর বিজেপিরা তারা সর্বদাই বলে আমরা বাঙালি হিন্দুর জন্য আমরা এখানে কান্দাছি। আরে আসল কান্না তো ত্রিপুরা কাঁদছে। 1971 সালে পাকিস্তান এবং ভারতের মধ্যে বাংলাদেশ গঠনের জন্য যখন যুদ্ধ হয়, লক্ষ লক্ষ বাঙালিরা যখন ত্রিপুরাতে আসেন, তাদেরকে জায়গা দিয়েছে ত্রিপুরা এবং ত্রিপ্রাসারে দিয়েছে আপনাদের জায়গা। আপনারা ভুলবেন না এই কথা। এখনো যদি বাঙালিরা বিপদে পড়ে, ত্রিপুরা আপনাদের পাশে দাঁড়াবে। এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের প্রতিশ্রুতি আপনাদের কাছে। কারণ ত্রিপুরা কাউকে নির্যাতন করে না। ভয় কিসের? আরে বিজেপি তো মায়া কান্না কাঁদে। বিজেপিরে বলেন না বাংলাদেশ ভারতবর্ষের যে আয়তন, বাংলাদেশের আয়তন একটা মেডিকেলের সমান না। মোদিজি তো বাঙালির জন্য কান্না কাঁদেন। মোদিজিরা বলেন 1 ব্যাটালিয়ন ইন্ডিয়ান আর্মি পাঠায় বাংলাদেশের মধ্যে যুদ্ধ করতে, এখানকার বাঙালিরা বাঁচাইতে। এটা করতো না মোদিজি। কারণ কথাই এরা বাঙালিদের ঠকাইতে। আমি সেদিন মোদিজির বক্তৃতা শুনলাম, কত 3400 কোটি টাকা খরচ করিয়া গৃহ প্রবেশ বলে করবো। আরে মোদি বাবু, আপনি তো ঘরই বানাইছেন না, কোন ঘরে ঢুকবেন? হ্যাঁ, এই প্রথমবার দেখলাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী গৃহ নির্মাণ না করে বলে গৃহ প্রবেশ করে। হ্যাঁ, বিয়ের আগেই যদি সন্তানের জন্ম হয়, সমাজের মধ্যে আইন কানুন থাকতো না, শেষ হয়ে যেত। কইছে যে জনজাতিদের জন্য আমরা খরচ করছি, কোথায়? এদের ভিজন ডকুমেন্টের কথা আপনারা মনে করে দেন। এরা বলেছে যে 2022 সালের মধ্যে ঘরে ঘরে পানীয় জলের ব্যবস্থা হইব। ওই যে পানীয় জলের ব্যবস্থা গোরবুকের এখানে গিয়া দেখেন, শিলাছড়িতে গিয়া দেখেন, রাইমাদেলিতে গিয়া দেখেন, গন্ডাছড়াই গিয়া দেখুন, সেখানে পানীয় জলের পর্যাপ্ত কোনো ব্যবস্থা নাই। তারপরও লজ্জাবিহীন ভাবে দেখবেন ফটো লাগাই রাখছে। কখনো মোদিজির চুপটারে দীক্ষা কুর্তাও আগে অনেক সময় এইভাবে ফটো তুলতে গিয়া। আরে সবসময় তো তাইনের মুড ভালো থাকে না, হাসতে হাসতে কখনো টেনশনে এমনি দেখে তখন ফটো তুলে আনছে এরা। কুর্তাও আগে অনেক সময় এই ফটো লাগাই কি
দেশের মধ্যে আমার এই জীবনে আমি এত পোস্টার, প্রধানমন্ত্রী এত পোস্টার দেখছি না। রেলওয়ে স্টেশনের মধ্যে মাইনসে গেলে পেচ্ছাপ করে এখানে মোদীজির ফটো লাগাই রাখছে, প্রতি ঘরে সুশাসন। আরে প্রতি ঘরে বলো সুশাসন, কি সুশাসন দিচ্ছে? আপনি আবার একটা জানালা দিচ্ছেন, ঘর তো দূরের কথা, একটা জানালা দিচ্ছেন আপনি প্রতি ঘরে সুশাসন করছেন। বিরোধী দল বক্তৃতা করতে পারে না। ত্রিপুরার পূর্বতন মুখ্যমন্ত্রী মানিক বাবুরের দিল্লায় যেখানে গেলে বিল মারে, এটা বুঝি সুশাসন? বিরোধী দলের এমএলএ রাস্তার মধ্যে পিঠা খায়, থানা বাবুরা এফআইআর নেন না, এটা বুঝি সুশাসন? আর পুস্তার লাগাইনি সুশাসন নিব, তো আমরাও পুস্তার লাগাই কমো মোদী বাবু খুব এক আর লাগতো না, আপনার দরকার নাই ত্রিপুরাজ্যে। এগুলো হবে না, এটা সুশাসন না। ত্রিপুরা মাথায় এই জায়গাতে দাঁড়ায় মহারাজারা যারা ত্রিপুরা রাজ্যের সত্যিকারের যারা শান্তি সম্প্রীতি রক্ষা করেছেন, মুসলমানদের জন্য যারা মসজিদ তৈরি করেছেন, মণিপুরীদের জন্য যারা এই ত্রিপুরা রাজ্যে স্থায়িত্ব ঠিকানা তৈরি করে দিয়েছেন, বাঙালিদের জন্য নোয়াখালী দাঙ্গায় যখন বাঙালিরা বিধ্বস্ত ছিলেন তখন সেই বাঙালিদের এখানে আশ্রয় দিয়ে মহারাজারা সত্যিকারের সম্প্রীতি দেখিয়েছেন। সেই মহারাজদের উত্তরাধিকারী যিনি আমাদের এখনো মহারাজা, জীবন্ত মহারাজা প্রভু কিশোর মানিক উঠে এসে বললেন যে ত্রিপুরা মাথায় একমাত্র রাস্তা এই ত্রিপুরার যে পাহাড়ি বাঙালি সমস্ত অংশের মানুষের মধ্যে সম্প্রীতি স্থাপন করা। এই ত্রিপুরা মাথা আমাদের শুধু ত্রিপুরাদের নয়, আমরা আপিল করব নতুন বাজারের প্রতিটি মানুষ, শান্তিপ্রিয় মানুষ, গণতান্ত্রিক যারা এই দেশের নাগরিক, যারা সত্যিকারের সুশাসন চায়, গরিব মানুষের যারা উন্নয়ন চান, আপনারা ত্রিপুরা মাথা দলে যোগদান করুন। ত্রিপুরা মাথা কোন জাতি, কোন ধর্মকে আঘাত করে আমরা শাসন করব না, এটা আমাদের বাধা। এবং আমরা বলছি যে ত্রিপুরা রাজ্যে প্রায় 1 লক্ষের অধিক চাকরি আজকে ব্যাকলগ, এই শূন্য পদগুলো পূরণের জন্য আমরা আপনাদের কথা দিচ্ছি, যদি আমরা সরকার গঠন করতে পারি, এই রাজ্যের বেকারদের আমরা সঠিক পথ দেখাবো, তাদের সত্যিকারের কর্মসংস্থান আমরা করে দেখাবো, যেটা বিজেপি করতে পারে না। এই কথা কইল অনেকে কইব নীলেশ বাবু তাই তো জীবনে মন্ত্রী নিচ্ছেন না, এত বড় বড় কথা তাই কেমনে কয়? আসলে বড় কথা, সত্য কথা যারা কইতে পারে তাদের মনের সাহস থাকতে হবে, যারা সত্যিকারের কাজ করতে চায়। আমরা বিপ্লব বাবুদের মতো মিথ্যা কথা বলি না। ত্রিপুরা মাথা যা বলে ত্রিপুরা মাথা তাই করবে, এটা সময়ের অপেক্ষা মাত্র। 2 মাস সময় আপনারা অপেক্ষা করুন। আজকে আমরা বিজেপিকে বলছি, ত্রিপুরা মাথা যেভাবে আজকে কাজ করছে ত্রিপুরা রাজ্যে, মাতাবাড়ি জিতবেন? মাতাবাড়ি কি বিজেপি জিততে পারবেন? এই বীরগঞ্জ কেন্দ্র আপনারা জিততে পারবেন? আপনারা বদলিশপুরে জিততে পারবেন কিনা আপনার চিন্তা করুন। কল্যাণপুর প্রমুখ দহর আপনারা জিততে পারবেন কিনা আপনারা জিজ্ঞেস করুন। পানিসাগর কেন্দ্র আপনারা জিততে পারবেন কিনা আপনারা জিজ্ঞেস করুন নিজেকে। মোহনপুর বিধানসভা আপনারা জিতবেন কিনা আপনারা প্রশ্ন করুন। কারণ তার কারণ হবে ত্রিপুরা মাথা, দিকে দিকে শুধু ত্রিপুরা মাথা। আর ত্রিপুরা মাথার যে 20টা সিট, 20টি সিটের মধ্যে আজকে নতুন বাজারও আমরা প্রমাণ করে দিয়েছি, পাহাড়ি, বাঙালি, মুসলিম, মণিপুরি সমস্ত অংশের মানুষ এই ময়দানে এসে আমরা প্রমাণ করে দিয়েছে যে ত্রিপুরা মাথাই ত্রিপুরার ভবিষ্যৎ। ত্রিপুরা মাথা ছাড়া আর কোন পথ নেই। এক সাংবাদিকের কানের কাছে স্যার, 1 মাস আগে এখানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহেব ছিলেন, মানে হীরা যুগে। এখন কি যুগ? আগে আসছিল লোহার যুগ, কলি যুগ, স্বর্ণ যুগ, আর এটা কি যুগ? হীরার যুগ। কম কত না? আমি সেদিন
একটা দোকানে আংটি কিনতে গেছিলাম, ছোট্ট একটা হীরা লাগানো, এটার দাম 2.5 লক্ষ টাকা। আর সভ্য না, কারণ আমি ভাবছিলাম আগে সোনার চেয়ে হীরার দাম কম হইব, কিন্তু দেখলাম সোনার দাম কিচ্ছুই নাই হীরার দামের কাছে। তো এই হীরার যুগে আমরা আছি। হীরা যুগের মুখ্যমন্ত্রী এখানে ছিলেন, আমি ওনাকে সম্মান করি, শ্রদ্ধা করি এজ এ পার্সন, কিন্তু বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে উনি কিন্তু অনিল কাপুরের যে সিনেমা নায়ক সিনেমার মুখ্যমন্ত্রী, যেটা বিপ্লব বাবু 4.5 বছরে কিছুই করতে পারছেন না, মানিক বাবুর কাঁধের উপরে দিচ্ছে, মানিক তুমি যা পারো এখন করে দেখাও। এটা সম্ভব কি? আইনের পিছনে পিছনে কম্পিউটার গলার মধ্যে জুলাইয়া টাইপ করলো, ও ত্রিপুরার যে আর বিরাট ঢুকাইতো না, ত্রিপুরার যে আর হইতো না, তাই আইছিল বলে এখানে সমস্ত আশা কর্মী, অঙ্গনাবাদী ওয়ার্কার এইগুলোর আইন না মাঠে বয়া বলে আমরা যে লোক সংখ্যা করলাম আজকে, এইটার 3 ভাগের 1 ভাগও বলে লোক দিতে না। তার মানে পরে বুঝছেন মুখ্যমন্ত্রী, আমি তো মুখ্যমন্ত্রী না, আমি একজন সাধারণ লোক, অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের ডেপুটি সিএম, মাত্র আমি সিএম না, ডেপুটি, অর্থাৎ সিএম এর পরবর্তী পোস্টটা। অবশ্য সিপিএম এ আগে এইসব ডেপুটিরে খুব ভালোভাবে বুঝাইতো। নিপেন বাবু আসিলেন মুখ্যমন্ত্রী, দশরথ বাবু ছিলেন উপমুখ্যমন্ত্রী। গ্রামে কি প্রাণী গিয়ে বুঝাইছে কংগ্রেসটা, ওই মুখ্যমন্ত্রীর উপরের মন্ত্রী, সে উপমুখ্যমন্ত্রী, কম না। আর আমরা রিয়াং, ত্রিপুরা, জমাতিয়া, দেববর্মা, তার নাইচ্ছা নাচছে, নাচতে নাচতে এরা মিছিলের মধ্যে আইতো। ওই নিপেন বাবু হচ্ছে মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীর উপরের মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী দশরথ। আর কি লাগে? আইছে ঠকাইছে, ঠকাইতে ঠকাইতে এরাও গেছে যা 25 বছর। এই নতুন বাজারে শান্তনু জমাতিয়া উনি ইয়েম ছিলেন, আর বিজেপির মনে হয় সরকার আগে বসছিল তখন। এই মোটর স্ট্যান্ডের কোথাও বিজেপি কতিপয় নেতারা শান্তনু বাবুর লোকে এক কমরেড আইছিল, ওনারে বলে কলারে দুই রাখিছে, 25 বছর ঠকাইছেন আর কত বছর ঠকাইছেন, এটা আমার কথা না। তো এইরকম বহু কমরেডের কলার নাই, বাজারে গেলে দেখবেন এক অংশের কলার ফুইরে গেছে গা, এর কলার টাইনা আগে যে 25 বছর ঠকাইছিল এরার কামু শেষ, এরাও কইতাছে কিন্তু আমরা আবার আসছি। কিছু লোক এখনো স্বপ্ন দেখে 93 সালের কায়দাই বলে আইব, ভাই আইতো না, কারণ 93 সালে গাদা বন্দুক দিয়া সারা পাহাড়ের মধ্যে এমন সন্ত্রাস করছিল, এই সন্ত্রাস দিয়া আর ত্রিপুরাতে আসবে না। ত্রিপ্রাসার এখন জায়গা উঠছে, 13 লক্ষ ত্রিপ্রাসা এখন থামসা, আমরা আর এইসব হতে দেব না, আমরা ত্রিপুরা মাথাকে ভোট দেব। মানুষে কয় সেদিন মুদি বাবুর প্রোগ্রামে কিছু ত্রিপুরারা গেছিল, এক মহিলা লিপস্টিক দিয়েছে, আর সর্বনাশ পিছনে আগে ঝিলিক জ্বালাক মাইরা আইছে, এটার মধ্যে আয়া সাংবাদিকের জিগাইছে, কয় ম্যাডাম আপনারা কেন মাথার মধ্যে থাকেন না, আপনারা থামসার মধ্যে কেন নাই, আপনারা বিজেপি এই জনজাতি মোর্চা এইছেন কেন? মহিলা কিছু না দেখলে কিছু কয় আমরা নেগেটিভ ট্যালেন্ট চাই না, আমরা উন্নয়ন চাই, মোদীজি খুবসে উন্নয়ন করতেছে, এই কারণে আমরা আইলাম। মহিলার এই সাংবাদিকরা প্রশ্ন করছে আপনার এলাকাতে কি পাইছেন বিজেপি আসার পর? মহিলা কিছু কিচ্ছু পাইছে না, এটা বলে উন্নয়ন। বুঝছেন তো আপনারা কি উন্নয়ন পুইছে? আপনারা দেখেন, আমি তো অবাক, মাথার মধ্যে কিচ্ছু আছে। আর একজন জিগাইছে কয় আপনারা এই 4.5 বছরে বিজেপি যে করছেন কি পাইছেন? কয় আমরা একটাই পাইছি, পাতাল করলো জমাতিয়া। কয় আগে চাঁদা করতে করতে এখন মানুষেরা চাঁদা ফিরত দিতে পারে না, ভয়ে সরকারি পুলিশ পাইব দিকে বিজেপির মধ্যে ফোন দিচ্ছে পাতাল করবে না, কইছে। তো
তো এই যে অবস্থা ত্রিপুরা রাজ্যের মধ্যে, আজকে নতুন বাজারের ব্যবসায়ী বন্ধুদের, সুনাগরিক বৃন্দদের, শিক্ষিত অংশের মানুষকে আমাদের আপিল থাকবে, ভয় নেই, ভয় কিসের? সত্যিকারের শান্তি সম্প্রীতি রক্ষা করবে ত্রিপুরা রাজ্যে ভূভাগ্রার ত্রিপ্রামথা দল। এই দল সরকার গঠন করবে। আপনারা আসুন। দিকে দিকে যদি আমরা মানুষের মধ্যে যদি আমরা অ্যালায়েন্স করি, মানুষের মধ্যে যদি আমরা জোট বাঁধি, এই জোটকে কেউ পরাস্ত করতে পারবে না। কিন্তু যদি আপনারা মনে করেন, কেউ যদি মনে করেন তোর কংগ্রেস আয় করবো, আরে আমি কংগ্রেসের বিরুদ্ধে বক্তব্য করব না। কংগ্রেসের যে অবস্থা হইতেছে, ত্রিপুরা রাজ্যের কথা আমি বলছি না, এরাও বিজেপির বিরুদ্ধে বিরুদ্ধে লড়াই করছে, আমরা সাধুবাদ জানাই। কিন্তু কংগ্রেস কইরা যদি বীরগঞ্জ কেন্দ্রে আপনারা জয়লাভ করতে না পারেন, জোট ছাড়াই আমি মনে করি যদি বিজেপিকে পরাস্ত করাইতে চান, বীরগঞ্জ কেন্দ্রে সিপিএম ও কংগ্রেস হোক, আপনারা ত্রিপ্রামথাকে নীরবে সমর্থন করুন। আমরা হারাবো এই বীরগঞ্জ কেন্দ্রে, আমরা বিজেপিকে আমরা হারাবো। পারবুনি আমরা হারাইতে? আমরা কি হারাইতে পারবো? আমরা বীরগঞ্জ কেন্দ্রে ত্রিপ্রামথার প্রার্থী দিয়ে বিজেপিকে আমরা পরাস্ত করব এবং রঞ্জিত দলকে আমরা উত্তর দেব। মাত্রায় আর হইতে দিতাম না। অমরপুরের পাইখানা মাত্রায় নিয়ে গিয়া প্রসেস দিতে হইত না। অমরপুরের পাইখানা আগরতলায় নিয়ে যাবো, আমরা এখানে পরিশুদ্ধ করবো। বেগক মানছে দরকার পড়লে মুদি বাবুর বাড়ির সামনে গিয়ে আমরা কারখানা বানাবো অমরপুরের পাইখানা নিয়ে। হ্যাঁ, আসুন সবাই ঐক্যবদ্ধ ভাবে আমরা লড়াই করব। চিনি বরঙ্গ মাস অনেকে আমাকে বলবে, অনিমেষ বাবু দেখি আজকে নতুন বাজারে গিয়া খালি বাংলায় বক্তৃতা করছেন, কক বরফ ছাই মাইয়া যায়। আরে কক বরফ মানো, কক বরফ মান ভালো, ওয়ানসা কক বরফ মাইয়ার ওপর বরফ খানানো মুসুর যাবো হয়তো ওয়ানসার ওপর থাকলে পুবা গ্রামক মুটিনা মুসুর যাবো। ওয়ানসা যদি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের মধ্যে থাকতে চায়, ওয়ানসা যদি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের জন্য যুদ্ধ করতে চায়, ত্রিপুরাদের কি আপত্তি আছে? আজকে আমাদের ত্রিপ্রামথা দলে আমরা ত্রিপুরা সিটিজেন্স ফেডারেশন গঠন করলাম। ওই ত্রিপুরা সিটিজেন্স ফেডারেশনে ত্রিপুরা রাজ্যের সমস্ত অংশের মানুষ এই ফেডারেশনে থাকতে পারবেন এবং তার মধ্য দিয়ে ত্রিপ্রামথা দিয়ে আমরা বিজেপিকে প্রতিরোধ করবো। এই ত্রিপুরা রাজ্যে বিজেপি যাই বলো, 1200 কোটি টাকার বাজেট করো, আমাদের একটাই অঙ্গীকার হবে এইবার যে তাদের এই অপশাসন, দিন দাহারে যে চুরি ডাকাতি, মানুষের উপর যে নির্যাতন দিন দাহারে, তাকে আমরা প্রতিরোধ করব, তাকে প্রতিহত করব এবং তার জন্য সমস্ত অংশের মানুষকে যুদ্ধবদ্ধভাবে ত্রিপ্রামথাতে ভোট দিয়ে ত্রিপ্রামথাকে জয়লাভ করাতে হবে। আর সরকার ভাইকে আমরা বিজেপির শাসন থেকে মুক্ত হতে পারবো। আর একটা কথা বলি, বিজেপিরাই খালি ওই কি বলে প্রশান্ত কিশোর, অমক কিশোরকে দিয়া এরা সার্ভে করায়। আমরাও ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা নিরপেক্ষ সার্ভে আমরা করাইলাম এবং সেই নিরপেক্ষ সার্ভেতে বলে যে ত্রিপুরা রাজ্যে আজকে যদি নির্বাচন হয়, ত্রিপ্রামথা মিনিমাম 34 থেকে 38টা সিট নিয়ে আমরা একাই ক্ষমতা দখল করি। এটা আমাদের কথা না, আমাদেরও সমীক্ষক আছে। কিন্তু বিজেপিরা বলবে যে ত্রিপ্রামথার তো শুধু 20টা সিট, 20টা সিটের মধ্যে আর আমরা আবদ্ধ থাকবো না, 50টা সিটে ত্রিপ্রামথাও প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। জেনারেল সিটে রিয়াঙ্গু দাঁড়াইতে পারবো, চারটাও দাঁড়াইতে পারবো, সবাই দাঁড়াইতে পারে। আর 10টা সিটের মধ্যে, এসসি সিটের মধ্যে
আমরা এসসিদের প্রার্থী দিয়ে এবার একের বিরুদ্ধে এক প্রার্থী দিয়ে বিজেপিকে আমরা শিক্ষা দেবো। যদি তারা ত্রিপুরার সত্যিকারের উন্নয়ন চায়, দেখাক আমাদের বিরুদ্ধে লড়াই করে দেখাতে পারবে না। বন্ধুগণ, বক্তব্যের জন্য অনেক কথা আছে, বেকারদের জন্য কথা আছে, মহিলাদের জন্য কথা আছে, ত্রিপুরার যে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা আছে। আমাদের নির্বাচনী প্রচার চলবে, আরো মিটিং মিছিল হবে, যারা দূর থেকে আসছেন তারা বাড়িতে যাবেন। আমরা সত্যি আজকে আনন্দিত যে নতুন বাজারের স্কুল মাঠে আজকে আমরা প্রমাণ করতে পেরেছি। অনেকে বলেছে যে এই প্রথম নাকি ইন্ডিজিনাস ত্রিপুরা এই বড় একটা প্রোগ্রাম করে দেখাতে পেরেছে। কিন্তু আমার জানা মতো টিউজেস থাকাকালীন টিউজেস ব্যাস কয়েকবার এই মাঠে তারা প্রোগ্রাম করেছে, কিন্তু তার চাইতে বেশি সংখ্যায় আমাদের ত্রিপুরা আজকে আমাদের জনসভায় যোগদান দিয়ে এই জনসভাটাকে ঐতিহাসিক একটা জনসভায় পরিণত করেছে। এই কথা নামকক সালিয়া বিশ্বাস রাখুন, আত্মবিশ্বাস দিয়ে ত্রিপুরা মাতাকে সমর্থন করুন, ত্রিপুরা মাথায় যোগদান করুন। ত্রিপুরায় নতুন একটা ইতিহাস সৃষ্টি করার জন্য সবার সমর্থন চেয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ত্রিপুরা মাথায় লক্ষ্য বোধাগ্রায় লক্ষ্য যতন खुलुमबाय যতন তিরিং বিসিকতালনি হামজামায়া ফারো তৃতীয় এডিসিনি বখাকতৈ ফাইনাই বিসিকতাল চিনিতি প্রাসানি থানসানি ফান্নতেই বক্রাক তেই কথালাইজাखे তবই মানথों যত ত্রিপ্রাসা লোকরক সাক গাহাম করং খলাইयै ফাইনাই বিসিকতাল মাতংথों হ্যাপি তিরিং যতন হামবাय। Hi everyone. It's not a secret that some actors are ready to do anything to get into the role. Some of them even agree to perform some crazy stunts. However, if a stuntman replaces the star in some scenes, this doesn't mean that the actor or the actress is lazy. We know many of them would happily jump on trampolines and fly, but imagine what would happen if the protagonist of the movie gets a serious injury on the set. This will break all the deadlines. The film company will have huge losses, and we'll be able to see the long-awaited film much later. That's why doubles come to the aid of actors. And we're going to talk about these irreplaceable celebrity twins today. Let's get it on. Tony McFarr. Most likely this name, like other names on our list, doesn't sound familiar to you. But for Chris Pratt, the actor who plays Peter Quill, Tony McFarr means a lot. According to the actor himself, it's not the first time they're working together. They worked on the set of Jurassic World. And really, if you look at them standing side by side, you get a little confused. So, which one is Pratt? On the left or on the right? No, wait, we're not sure. Well, we must say that McFarr is one of the most sought-after Hollywood stuntmen of the last decade. He, in particular, took part in such blockbusters as Captain America Civil War and The Hunger Games Mockingjay. But this is just a small part of his CV. Tony also replaced Chris in the second part of The Guardians and even in Passengers. Well, looks like Pratt has found a man who can really be trusted with anything, even his life. Bobby Holland Hampton. This guy already has a huge list of movies where he often had to risk his life. Bobby acted as a double for such actors as Chris Evans, Chris Pine, Christian Bale, and Chris Hemsworth. And if you think that Bobby's agent seems to like celebrities named Chris, we'll tell you a little secret. It's all about his stunning physical abilities, which allow him to play roles that require real power. Today, Bobby is constant Chris Hemsworth stand-in in all Marvel movies where he plays Thor. Looking at the actors standing side by side, you start to think that this is exactly what the brother of the Thunder God should look like. A normal brother, not Hiddleston. No offense, Tom. But to become the double of Hemsworth in the role of Thor, Bobby had to work very hard. He practiced for 18 hours a week, and this despite the fact that the guy is already quite muscular. However, to match the size of Thor, Bobby not only constantly trained, but also ate 35 times a day. 35. No salt, no sugar, plus a blonde wig, and the recipe for a Thor is ready. And you know, in some ways, he even turned out better than the original.
William Spencer. Of course, it's simply impossible to create a superhero in a movie without the help of a stuntman. So Andrew Garfield, who played Spider-Man in 2 films, had his assistants. In the High Voltage movie, there were 2. One performed tricks, hiding under the mask, and the other, William Spencer, showed Peter Parker's dexterity in ordinary life. William, the world's first professional skateboarder stuntman, uses his board to do incredible tricks, so it's no surprise that he was once invited to the set and offered to try the role of Spider-Man. In addition, Spencer looked quite similar to Garfield, so the filmmakers didn't think twice. Thanks to him, Spidey could not only jump on the walls fighting criminals, but also use his superpowers every day. Although William himself doesn't have any abilities, only dexterity and many years of experience. Or is it? Heidi Moneymaker. Heidi Moneymaker, like many other stunt performers, has practiced gymnastics since childhood and grew to become a professional stuntwoman. Heidi takes part in every Marvel film which involves Natasha Romanoff, played by Scarlett Johansson. She not only replaces the actress in the scenes, but also works with a choreography of hand-to-hand fighting, and in general, it seems, managed to make friends with Scarlett. Maybe the girls don't look very much alike. On the screen, you don't distinguish one from the other. Was this trick performed by Heidi or Scarlett? Judging by the number of stories in the Marvel Universe in which the Black Widow can appear, the fearless stunt girl will have worked for many years, and we are very happy for her. Kelly Richardson. Kelly Richardson's biography as a double and understudy is not that large, especially compared to other heroes of our list, but we all जतन खुलुमबायखा जतन तिरिं बिसिकतालनि हामजामैया फारो तिति एडिसिनि बखागदै फाइनाय बिसिकताल चिनिति प्रासानि थानसानि फाननति बक्राक ते कथालायजाखे तबय मानथों जतति प्रासा लकुरक साक गाहाम करं खलायबै फाइनाय बिसिकताल मातंथों हेपि तिरिं जतन हामबाय. Hi everyone. It's not a secret that some actors are ready to do anything to get into the role. Some of them even agree to perform some crazy stunts. However, if a stuntman replaces the star in some scenes, this doesn't mean that the actor or the actress is lazy. We know many of them would happily jump on trampolines and fly, but imagine what would happen if the protagonist of the movie gets a serious injury on the set. This will break all the deadlines. The film company will have huge losses, and we'll be able to see the long-awaited film much later. That's why doubles come to the aid of actors. And we're going to talk about these irreplaceable celebrity twins today. Let's get it on. Tony McFarr. Most likely this name, like other names on our list, doesn't sound familiar to you. But for Chris Pratt, the actor who plays Peter Quill, Tony McFarr means a lot. According to the actor himself, it's not the first time they're working together. They worked on the set of Jurassic World. And really, if you look at them standing side by side, you get a little confused. So, which one is Pratt? On the left or on the right? No, wait, we're not sure. Well, we must say that McFarr is one of the most sought-after Hollywood stuntmen of the last decade. He, in particular, took part in such blockbusters as Captain America: Civil War and The Hunger Games: Mockingjay. But this is just a small part of his CV. Tony also replaced Chris in the second part of The Guardians and even in Passengers. Well, looks like Pratt has found a man who can really be trusted with anything, even his life. Bobby Holland Hampton. This guy already has a huge list of movies where he often had to risk his life. Bobby acted as a double for such actors as Chris Evans, Chris Pine, Christian Bale, and Chris Hemsworth. And if you think that Bobby's agent seems to like celebrities named Chris, we'll tell you a little secret. It's all about his stunning physical abilities, which allow him to play roles that require real power. Today, Bobby is constant Chris Hemsworth stand-in in all Marvel movies where he plays Thor. Looking at the actors standing side by side, you start to think that this is exactly what the brother of the Thunder God should look like. A normal brother, not Hiddleston. No offense, Tom. But to become the double of Hemsworth in the role of Thor, Bobby had to work very hard. He practiced for 18 hours a week, and this despite the fact that the guy is already quite muscular. However, to match the size of Thor, Bobby not only constantly trained, but also ate 35 times a day. 35. No salt, no sugar, plus a blonde wig, and the recipe for a Thor is ready. And you know, in some ways he even turned out better than the original.
William Spencer. Of course, it's simply impossible to create a superhero in a movie without the help of a stuntman. So Andrew Garfield, who played Spider-Man in 2 films, had his assistants. In the High Voltage movie, there were 2. One performed tricks, hiding under the mask, and the other, William Spencer, showed Peter Parker's dexterity in ordinary life. William, the world's first professional skateboarder stuntman, uses his board to do incredible tricks, so it's no surprise that he was once invited to the set and offered to try the role of Spider-Man. In addition, Spencer looked quite similar to Garfield, so the filmmakers didn't think twice. Thanks to him, Spidey could not only jump on the walls fighting criminals, but also use his superpowers every day. Although William himself doesn't have any abilities, only dexterity and many years of experience. Or is it? Heidi Moneymaker. Heidi Moneymaker, like many other stunt performers, has practiced gymnastics since childhood and grew to become a professional stuntwoman. Heidi takes part in every Marvel film which involves Natasha Romanoff, played by Scarlett Johansson. She not only replaces the actress in the scenes, but also works with her choreography of hand-to-hand fighting, and in general, it seems, managed to make friends with Scarlett. Maybe the girls don't look very much alike. On the screen, you don't distinguish one from the other. Was this trick performed by Heidi or Scarlett? Judging by the number of stories of the Marvel Universe in which the Black Widow can appear, the fearless stunt girl will have worked for many years, and we are very happy for her. Kelly Richardson. Kelly Richardson's biography as a double and understudy is not that large, especially compared to other heroes of our list, but we also want to say a few words about her. The acrobat portrayed Alexandra Daddario in the San Andreas and became blue-skinned alien Nebula in the second part of the Guardians of the Galaxy. Yes, without makeup, she doesn't look much like Karen Gillan, but with a little blue paint, a pair of silicone pads, lenses, and they turn into twin sisters. Dane Farwell. If you've watched Marvel movies more than once, you probably remember a character named Phil Coulson, played by Clark Gregg. Those who know about the Agents of S.H.I.E.L.D. need no explanation. But Agent Coulson doesn't seem like such a superhero character to give him a double. After all, he doesn't jump on walls, doesn't wave a hammer, doesn't throw a shield. But no. The 56-year-old actor was sometimes replaced by Dane Farwell. Looking at Agent Coulson, it seems that Dane was literally created to help Clark Gregg on the set. Doesn't even need makeup. Just look at him. Sam Hargrave. Chris Evans as Captain America had several doubles. One of them was Bobby Holland Hansen, Thor's brother, and the other was Sam Hargrave. Although you can't say Sam looks very much like Steve Rogers. Let's admit, from afar you can easily mistake one for the other, especially if you don't have very good eyesight, and the guys are wearing the same clothes and have similar hairstyles, and especially if one of them has a helmet. James Young. How to make this stunt double mess even more confusing? Adding Bucky Barnes, of course. Wait, or is it Sebastian Stan? Okay, let's admit it, James Young, Stan's backup, doesn't look even remotely like his cousin, but that's not so important. First, the Winter Soldier wears a mask or a cap a lot and hides behind his long hair. And secondly, just look how this guy fights. It's a real luck that Sam Hargrave, Captain America's backup, and James Young met on the set, and next time when you see a fight between the Captain and Bucky, think how it would look if not for these two. Zoe Bell. Not many stunt doubles can boast of having started their careers at the age of 14. It was then when Zoe Bell performed her first trick on the set as a member of the national team of New Zealand in gymnastics. A little later, Zoe mastered Taekwondo and linked her life with the cinema. During her long career, Bell managed to work as a stuntwoman in a huge number of films. She was even a personal assistant to Lucy Lawless in the series Xena Warrior Princess. Later, Zoe began to collaborate with Quentin Tarantino, performing tricks for Uma Thurman. Hi everyone. It's not a secret that some actors are ready to do anything to get into the role. ভারত সরকার রাষ্ট্রীয় বিজ্ঞান সংগ্রহালয় পরিষদ, সংস্কৃতি মন্ত্রক এবং রাজ্য সরকারের বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের যৌথ উদ্যোগে ছাত্রছাত্রীদের